এমন একটা সিনেমা যেখানে প্রতিটা মুহূর্তেই আপনি ভুল প্রমাণিত হবেন। 2025-এ সেরা ড্রামা থ্রিলার। গল্পটা শুরু হবে একদম সাধারণভাবে, কিন্তু ধীরে ধীরে এগোতে এগোতে সব কিছু অন্যরকম মোড় নেবে। একজন চোর আর একজন মানসিকভাবে বিভ্রান্ত মানুষ, দুজনের জার্নি শুরুতে বোঝাই যাবে না কিভাবে শেষ হবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি দয়া নামের একজন মানুষকে, যে সদ্য জেল থেকে মুক্তি পেয়েছে। আমাদের বলা হয় দয়ার মা সেলেমে থাকেন, যদিও দয়ার নিজের তেমন কোনো স্থায়ী ঠিকানা নেই। মাঝে মধ্যে সে গ্রামে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে, তবে কখনোই বেশি দিন সেখানে সে থাকে না। একদিন ঘুরতে ঘুরতে দয়া একটা মন্দিরের কাছে পৌঁছে যায়। মন্দিরের পাশেই ছিল সুন্দর একটা পুকুর। সেখানে এক লোক কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে বারবার ডুব দিচ্ছিল। সঙ্গীতে এতটাই সে বিভোর হয়ে গিয়েছিল যে চারপাশে কি হচ্ছে সে টেরই পাচ্ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে দয়া চুপি চুপি লোকটার মোবাইল ফোন তুলে নেয়। ফোন চুরির পর দয়া একটা গ্রামীণ বাস ধরে অন্য এক জায়গায় চলে যায়। সেখানকার সুন্দর সমুদ্র সৈকতে বসে সে চারপাশের মানুষজনকে লক্ষ্য করতে থাকে, যেন নতুন কোনো শিকার খুঁজছে, কিন্তু কিছুতেই সে সুযোগ পাচ্ছে না। সন্ধ্যার দিকে তার ইচ্ছে হয় একটা সিনেমা দেখা যাক। সঙ্গে সঙ্গে থিয়েটারে গিয়ে সে টিকিট কাটে, তবে সিনেমাটা তার মোটেও ভালো লাগছিল না। ফলে মাঝপথেই হতাশ হয়ে সে হল থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই পার্কিং লটে তার চোখ পড়ে একটা মোটর বাইকের দিকে। বাইকটি চাবি লাগানো অবস্থায় ছিল। মালিকের এই অসতর্কতার সুযোগ কাজে লাগিয়ে দয়া এক নিমিষে বাইকটা চুরি করে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। বাইক চুরির পর তাতে নকল নাম্বার প্লেট লাগিয়ে নেয়, যাতে কেউ তাকে ধরার চেষ্টা করলেও সফল হতে না পারে। এবার সে বাইক নিয়ে রওনা হয় নাগারকুল নামের এক গ্রামের উদ্দেশ্যে। পথে যেতে যেতে দয়া ভাবতে থাকে, আজ যদি ভালো একটা চুরি করতে পারি তাহলে সারা সপ্তাহের খরচ জুটে যাবে। গ্রামে পৌঁছে দয়া চোখ পড়ে একটা নির্জন বাড়ির দিকে। পুরো বাড়িটা অন্ধকারে ঢাকা, কোথাও কোনো শব্দ নেই। দয়ার মনে হয় এটা চুরির জন্য একেবারে পারফেক্ট জায়গা। তাই সে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং সমস্ত কিছু খুঁজতে শুরু করে। হঠাৎ ভেতর থেকে একটা শব্দ আসতে দয়া চমকে উঠে লুকিয়ে পড়ে। উকি দিয়ে দেখে একটি ঘরে মাঝবয়সী এক লোক দাঁড়িয়ে আছে। দয়াকে দেখে লোকটি বলে, কুমার এলি নাকি? দয়া উত্তর দেয়, না আমি কুমার না, আমি দয়া। এরপর ভালো করে লক্ষ্য করতে সে বুঝতে পারে লোকটির হাত চেন দিয়ে বাঁধা। লোকটি নিজের পরিচয় দেয়, তার নাম হলো ভেলান, আর সে ভুলে যাওয়ার রোগে ভুগছে। এজন্যই তার ছেলে কুমার তাকে বেঁধে রেখে গেছে, যাতে সে বাইরে বেরিয়ে না যায়। ভেলান অনুরোধ করে দয়ার কাছে তার বাঁধনটা খুলে দেওয়ার জন্য, কিন্তু দয়া তো এখানে চুরি করতে এসেছে, তাই বাঁধন খোলার বদলে সে আলমারি ঘাঁটতে শুরু করে। তখন ভেলান তাকে বলে, ওখানে টাকা পয়সা কিছুই পাবে না, সব টাকা আমার ছেলে ব্যাংকে জমা রেখেছে। তুমি যদি আমাকে ছাড়িয়ে দাও তাহলে আমি তোমাকে 25,000 টাকা এটিএম থেকে তুলে দেব। লোভে পড়ে দয়া শেষমেশ ভেলানের বাঁধন খুলে দেয়। এরপর দয়া ভেলানকে সঙ্গে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়ে। ভেলানের হাতে তখন একটি ব্যাগ। সে সিদ্ধান্ত নিয়েছে কয়েকদিন আর বাড়ি সে ফিরবে না। তারা সরাসরি একটি এটিএম বুথে গিয়ে হাজির হয়, কিন্তু সেখানে গিয়ে নতুন বিপদ দেখা দিল। অ্যালজাইমার কারণে ভেলান নিজের পিন নম্বর মনেই করতে পারছিল না। বারবার ভুল পিন দিতে থাকায় দয়া বিরক্ত হয়ে যায়। অবশেষে অনেক চেষ্টার পর সঠিক পিন দিয়ে টাকা তুলতে সক্ষম হয় ভেলান। কিন্তু ঠিক তখনই দয়ার চোখ গিয়ে আটকে যায় এটিএম স্ক্রিনে। সেখানে ভেলানের ব্যালেন্স দেখে তার চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়, প্রায় 25 লক্ষ টাকা। এত বিপুল টাকা দেখে দয়ার মাথায় হঠাৎ একটা শয়তানি চিন্তা আসে। এই বুড়োর কাছে এত টাকা আছে, যদি সবটাই আমি দখল করতে পারি তাহলে জীবনে আর কোনোদিন চুরি করতে হবে না, জীবন একেবারে সেট হয়ে যাবে। ভেলান প্রতিশ্রুতি মতো এটিএম থেকে বেরিয়ে 25,000 টাকা তুলে দেয় দয়ার হাতে। এরপর সে চলে যেতে উদ্যত হয়, কিন্তু দয়া তো এত সহজে তাকে ছেড়ে দেবে না। সে ভেতরে ভেতরে ঠিক করে ফেলেছে, যেভাবেই হোক এই ভেলানকে আমাকে আটকে রাখতেই হবে। দয়া ভেলানকে থামিয়ে জিজ্ঞাসা করে, স্যার এত রাতে আপনি কোথায় যাবেন? ভেলান বলে, কাছের গ্রামে আমার মেয়ের বাড়ি আছে, আমি সেখানেই যাচ্ছি। এটা শুনে দয়া সঙ্গে সঙ্গে প্রস্তাব দেয়, তাহলে আমি আপনাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিই, এত রাতে তো কোনো অটোও পাবেন না। ভেলান প্রথমে গাইগুই করছিল, কিন্তু বারবার দয়ার অনুরোধে সে রাজি হয়ে বাইকে চড়ে বসে। যেতে যেতে ভেলান বলে, মেয়ের বাড়ি আমি গেলে আমার ছেলে কুমারও সেখানে পৌঁছে যাবে, তারপর আবার আমাকে বাড়িতে এনে বেঁধে রেখে দেবে। দয়া বলে, স্যার তাহলে এমন কোনো জায়গায় কদিন থাকুন যেখানে গেলে শান্তি পাবেন,
আর ছেলেও আপনাকে খুঁজে পাবে না। ভেলান কিছুক্ষণ ভেবে বলে, তিরুভানমালায় আমার এক বন্ধু আছে, আমি ওর কাছেই যাব। তুমি এক কাজ করো, শুধু আমাকে সেই রুটের বাসে তুলে দাও। কিন্তু এটা শুনে দয়া চিন্তায় পড়ে যায়, কারণ তার প্ল্যান তো অন্য। সে চাচ্ছিল ভেলনের টাকা হাতিয়ে নিতে। যতক্ষণ না ভেলনের এটিএম কার্ড এবং টাকা তার হাতে আসছে, ততক্ষণ ভেলানকে কোনো মতেই একা ছাড়তে চায় না সে। দয়া তৎক্ষণাৎ বলে, এটা আপনি আগে বলবেন না? আমিও তো সেই দিকে যাচ্ছি। আমার বাইকে চেপে বসুন, আমি পৌঁছে দেবো। শুধু বাসের টিকিটের দাম আমাকে দিয়ে দেবেন, আমি পেট্রোল ভরবো। আইডিয়াটা ভেলনের মনে ধরে। সে আর দয়া বেরিয়ে পড়ে তিরুভানামালাইয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর দয়া বলে, স্যার গাড়িতে পেট্রোল শেষ হতে চলেছে, যদি এখনই টাকা দেন আমি পেট্রোলটা ভরিয়ে নিই। ভেলান বলে, আমার কাছে নগদ নেই, সব টাকা এটিএমে, তাই প্রথমে আমাদের এটিএমে যেতে হবে। দয়া মনে মনে হিসেব কষতে শুরু করে। পুরো যখনই এটিএমে যাবে, কোনো এক উপায়ে পিন নম্বরটা জেনে নিতে হবে। অবশেষে তারা এটিএম বুথে পৌঁছে যায়। দয়া বলে, স্যার আপনি এখানেই থাকুন, আমি টাকা তুলে আনছি। এটিএম কার্ডটা দিন আর পিন নম্বরটা বলুন। ভেলান পিন বলতে শুরু করে, কিন্তু বারবার সে ভুলভাল পিন বলছিল। যেহেতু তার অ্যালজাইমার রোগ আছে, তাই সে ভুলে গেছে পিন। এদিকে দয়া তো অধৈর্য হয়ে পড়েছে, তার সব পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। এখনও পিন নম্বর জানতেই পারল না সে। রাতটা এমনভাবেই কেটে যায়। শেষ পর্যন্ত দয়াকে নিজের পকেট থেকে পেট্রোলের দাম দিতে হয়। ভোর হওয়ার পর তারা দুজনে হোটেলে গিয়ে নাস্তা করতে বসে। নাস্তায় বসে দয়ার মাথায় একটা নতুন আইডিয়া আসে। সে ভেলানকে একটা ছোট্ট ডায়েরি দিয়ে বলে, আপনি এখানে সব গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখুন, যাতে বারবার সব ভুলে না যান। আর যদি ভুলেও যান, ডায়েরি দেখে সঙ্গে সঙ্গে মনে করতে পারবেন। ভেলান মনোযোগ দিয়ে সব তথ্য লিখতে শুরু করে, নিজের নাম, মেয়ের নাম, ছেলে কুমারের নাম, বাড়ির অ্যাড্রেস। তবে দয়া মনে করিয়ে দেয়, আপনি আপনার এটিএম পিনও ভুলে যান, তাই সেটাও লিখে রাখুন, কারণ এখন আপনি বাড়ির বাইরে আছেন আর টাকার দরকার লাগবে। পিন ভুলে গেলে এটিএম থেকে টাকা কিভাবে তুলবেন? ভেলান তার এটিএম পিনও লিখে ফেলে, কিন্তু সমস্যাটা হলো এবারও পিনটি ভুলই হয়, অর্থাৎ এখনও সে সঠিক পিন মনে করতেই পারেনি। হোটেল থেকে বের হওয়ার পর দয়া ভেলানকে বলে, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি একটা ফোন করে আসছি। কিন্তু ফিরে এসে দয়া লক্ষ্য করে ভেলান কোথাও নেই। আশেপাশে তাকিয়ে এসে দেখে ভেলান একটা বাসে চড়ে চলে যাচ্ছে। দয়া সাথে সাথে দ্রুত দৌড়ে সেই বাসে উঠে পড়ে এবং ভেলানের কাছে গিয়ে বলে, স্যার আপনি এই বাসে কেন উঠেছেন? আমি তো আপনাকে নিয়ে যাচ্ছিলাম, চলুন নামুন, আমাদের যেতে হবে। কিন্তু এতক্ষণে ভেলান দয়াকে ভুলে গেছে। সে হঠাৎ চমকে বলে, বেটা কে তুমি? দয়া দ্রুত উত্তর দেয়, আমি দয়া স্যার। তবে ভেলান অবাক হয়ে বলে, দয়া? কে দয়া? আমি দয়া নামে কাউকেই চিনি না। দয়া তখন ভেলানের হাত ধরে টানাটানি শুরু করে। বাসে থাকা অন্যান্য যাত্রীরা এই দৃশ্য দেখে সন্দেহ প্রকাশ করে। তাদের মনে হয় হয়তো দয়া জোরপূর্বক এই বৃদ্ধকে কিডন্যাপ করার চেষ্টা করছে। এক পর্যায়ে একজন বলে, চল তোকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। দয়া তখন ভেলানের ডায়েরি বের করে সবাইকে দেখায়, বলে, দেখুন এই ডায়েরিতে সব লেখা আছে, আমার নাম, ফোন নম্বর। এই ব্যক্তি অ্যালজাইমার রোগে ভুগছেন, তাই আমাকে ভুলে গেছেন। ডায়েরিতে সত্যিই দেখা যায় দয়ার নাম ও ফোন নম্বর লেখা ছিল। বাসের যাত্রীরা বুঝতে পারে ভেলানের ভুলে যাওয়ার কারণেই এই কনফিউশন হয়েছে। শেষমেশ দয়া ভেলানকে বাস থেকে নামিয়ে বাইকে করে বেরিয়ে পড়ে। হাইওয়ে ধরে তারা এগোচ্ছিল, কিন্তু প্রচণ্ড গরমের কারণে ভেলান পরামর্শ দেয় গ্রাম পথ ধরে শর্টকাটে যাওয়ার জন্য। সেই গ্রাম পথে যেতে যেতে দয়া অনেক ছাগলের পাল দেখে, আর হঠাৎ তার মাথায় শয়তানি বুদ্ধি ভর করে। ইচ্ছে করে একটা ছাগলকে গাড়ি দিয়ে ধাক্কা মারে সে। ছাগলওয়ালা চিৎকার করে ওঠে, আমার ছাগলকে মেরেছো, ক্ষতিপূরণ না নিয়ে ছাড়বো না। দয়া ক্ষমা চেয়ে বলে, আঙ্কেল ভুল হয়ে গেছে, ইচ্ছে করে নয়, আপনার ছাগল হঠাৎ সামনে চলে এসেছিল, আমার কাছে 2000 টাকা আছে, এটা নিন। কিন্তু ছাগলওয়ালা মানতেই চায় না, সে 3000 টাকা দাবি করে। ভেলান তখন বলে, দয়া ঝগড়া করো না, দিয়ে দাও। কিন্তু দয়ার কাছে বাড়তি টাকা ছিল না, তাই সে আবার ভেলানের কাছ থেকে এটিএম কার্ডটা নেয়। এবার ভেলান তাকে একটা নতুন পিন বলে। দয়া পাশের এটিএমে গিয়ে 3000 টাকা তোলে এবং অবাক হয়ে যায়, কারণ এবার পিনটা সত্যিই সঠিক কাজ করেছে। কিন্তু টাকাটা তুলতে গিয়ে তার চোখ আটকে যায় ব্যালেন্সে। স্ক্রিনে দেখা যাচ্ছে মাত্র 8000 টাকা। দয়া হতবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে সে নিজের চোখে দেখেছিল অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল পুরো 25 লাখ টাকা। এক নিমিষে সে বিপুল অঙ্কের টাকা উধাও হয়ে মাত্র 8000-এ নেমে এলো কিভাবে? এটা কিছুতেই তার মাথায় ঢুকছিল না। দয়া টাকা তুলে এসে ভেলানের মানি ব্যাগে নজর ফেলে, আর ঠিক তখনই তার চোখ আটকে যায়। ভেলানের কাছে আছে দুটো এটিএম কার্ড। সেই মুহূর্তে দয়ার সব কিছু পরিষ্কার হয়ে যায়। ভুল করে ভেলান তাকে যে কার্ডটা দিয়েছিল সেটা আসলে সেই কার্ড।
যেখানে সামান্য টাকা রাখা ছিল, আর বিশাল 25 লক্ষ টাকা এখনও লুকিয়ে আছে ভেলানের ওয়ালেটের অন্য কার্ডে। এর পরের দৃশ্য বদলে যায়। যে লোকের বাইক দয়া চুরি করেছিল সে তার বন্ধুকে নিয়ে থানায় অভিযোগ করতে আসে। আসলে ছেলেটি এক রাজনৈতিক নেতার ছেলে, তাই পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে দেয়। এদিকে রাত নেমে আসে। দয়া আর ভেলু একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ ভেলু বলে, আমার মনে হচ্ছে এই গ্রামটা আমি চিনি, এখানে হয়তো আমার এক বন্ধু সুব্রমণিয়াম থাকে। সে বিদ্যুৎ দপ্তরে কাজ করে, তার 3টি মেয়ে আছে। তাই সে দয়াকে বলে কাছের দোকানে গিয়ে সুব্রমণিয়াম সম্পর্কে খোঁজ নাও, যদি তাকে পাওয়া যায় তাহলে রাতটা তার বাড়িতেই থাকা যাবে আর ভোরে আবার রওনা দেওয়া যাবে। দয়া দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, এই গ্রামে কি কোনো সুব্রমণিয়াম আছেন যিনি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কাজ করে আর যার 3টি মেয়ে আছে? দোকানদার উত্তর দেয়, না, সুব্রমণিয়াম নামে কাউকে চিনি না, তবে একজন বিদ্যুৎ দপ্তরে কাজ করে, তার নাম হলো শ্রীনিবাসন, যার 3টি মেয়ে রয়েছে। এই কথা দয়া ভেলুকে জানাতে ভেলু একটু হতাশ হয়ে যায়। যাই হোক, তখন অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তারা গ্রামে একটা হোটেলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। হোটেলে গিয়ে ফ্রেশ হওয়ার পর তারা মদ খেতে শুরু করে এবং নিজেদের জীবনের গল্প শেয়ার করতে থাকে। দয়া খোলাখুলি ভেলুকে বলে ফেলে তার মায়ের কথা, কিভাবে সে চুরি করতে শুরু করলো আর কিভাবে জেলে গিয়ে দিন কাটিয়েছে। ভেলুও তার জীবনে কিছু টুকরো টাকরা গল্প শেয়ার করছিল, তবে অ্যালজাইমার কারণে সব কিছু স্পষ্ট মনে পড়ছিল না তার। যতটুকু মনে আসে ততটুকুই সে বলছিল। এক সময় দেখা যায় দয়া ফোনে তার বন্ধু গণেশকে ফোন করে সব বলছে। সে বলে, একটা বুড়ো মানুষকে পেয়েছি যার কাছে এমন এক এটিএম কার্ড আছে যেখানে পুরো 25 লক্ষ টাকা রয়েছে, কিন্তু সমস্যাটা হলো কার্ডের পিন নম্বর সে ভুলে গেছে। ওপাশ থেকে উত্তেজিত স্বর শোনা যায়। গণেশ বলে, বাহ, তুই তো একেবারে বড় শিকার পেয়েছিস। এখন একটা কাজ কর, কার্ডটার একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দে, আমি সঙ্গে সঙ্গে তার ডুপ্লিকেট বানিয়ে তোকে পাঠিয়ে দেবো। তুই ততক্ষণ ওই বুড়োকে ব্যস্ত রাখ। পরের দিন সকালে তারা হোটেলে নাস্তা করতে বসে। ঠিক তখন দয়া ইচ্ছে করে ভেলানের প্যান্টে খাবার ফেলে দেয়। ভেলু কিছুটা বিরক্ত হয়ে উঠে যায় ওয়াশরুমে পরিষ্কার করতে। এই সুযোগে দয়া চুপিসারে ভেলুর ব্যাগ খুলে বের করে আনে এটিএম কার্ড আর দ্রুত কার্ডটির ছবি তুলে পাঠিয়ে দেয় গণেশকে। পথে বাইক চালাতে চালাতে দয়া ভেলুকে প্রশ্ন করে, আপনি তো প্রথমে বলেছিলেন মেয়ের বাড়ি যাবেন, তারপর আবার বললেন তিরুভানমালায় যাচ্ছেন বন্ধুর সাথে দেখা করতে, আসলে যাচ্ছেনটা কোথায়? এই প্রশ্ন শুনে ভেলু টেনশনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ব্যাগ খুলে চেঁচিয়ে ওঠে, আমার 25 লাখ টাকা কোথায় গেল? বাইক থামিয়ে দয়া শান্তভাবে জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি? তখন ভেলু বলে, আমি আসলে তিরুভানমালায় যাচ্ছি। আমার মামা আমাকে 25 লাখ টাকা দেওয়ার কথা বলেছিল, আমি সেটা আনতেই যাচ্ছিলাম। এই কথা শুনে দয়ার মাথায় তো যেন বাজ পড়ে, কারণ দয়া ইতিমধ্যেই জানে ভেলুর অ্যাকাউন্টে আছে 25 লাখ টাকা, আবার মামার কাছ থেকে আসতে চলেছে আরও 25 লাখ, মানে দয়ার হাতে আসতে চলেছে মোট 50 লাখ টাকা। এবার দয়া খুব খুশি হয়ে ভেলুকে প্রস্তাব দেয়, চলুন আমরা সরাসরি তিরুভানমালায় যাই আর আপনার মামার কাছ থেকে টাকাটা নিয়ে আসি। ভেলুও রাজি হয় আর দুজনে রওনা দেয়। পথে যেতে যেতে হঠাৎ দয়া বলে, বাইকে একটু সমস্যা হয়েছে, আমাদের এটাকে আগে ওয়ার্কশপে দিতে হবে। কিন্তু এর পেছনে আসল কারণ ছিল অন্য কিছু। দয়ার বন্ধু গণেশ এর মধ্যে এটিএম কার্ডের ডুপ্লিকেট বানিয়ে ফেলেছে। বাইকটা গ্যারেজে দেওয়ার নাম করে দয়া তার বন্ধুর পাঠানো লোকের কাছ থেকে ডুপ্লিকেট কার্ডটা নিয়ে নেয়। শেষমেশ তারা ভেলুর মামার কাছে পৌঁছে যায়। ভেলুর মামা তখন এক আশ্রমে ছিলেন। বহুদিন পর মামা ভাগ্নের এই দেখা হওয়ায় দুজনেই খুব খুশি হয়। তিনজনে একসাথে বসে খাবার খেতে খেতেই ভেলু একটু সরে গিয়ে বাথরুমে যায়। দয়াকে ভেলুর মামা বলে, ওকে একটু দেখে রেখো, ওর তো কেউ নেই। দয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন, ওনার মেয়ে ছেলে তো আছে? ভেলুর মামা হেসে বলে, ওরা আমারই ছেলে মেয়ে, ভেলু নিঃসন্তান, ও আমার ছেলে মেয়েকে মানুষ করেছে। এরপরে ভেলু ফিরে এসে দয়ার কাছে একটি অনুরোধ করে, বলে, আমি সব কিছু ভুলে যাওয়ার আগে একটা ইচ্ছে আছে, তুমি কি সেটা পূরণ করে দেবে? দয়া জিজ্ঞাসা করে, কি ইচ্ছে? ভেলু একটু আবেগপ্রবণ হয়ে বলে, আমি স্কুলে পড়ার সময় আমার এক বন্ধু ছিল যার নাম হলো শ্রীনিবাসন। একদিন ছোট্ট একটা বিষয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয়, তারপর থেকে আর কোনোদিনই তার সঙ্গে দেখা হয়নি, কথাও হয়নি। আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই, তুমি কি ওর ফোন নম্বরটা জোগাড় করে দিতে পারবে? দয়া রাজি হয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারে শ্রীনিবাসন এখন কাছের শহরে একটা বিখ্যাত কাপড়ের কলে কাজ করে। দয়া দোকানে গিয়ে শ্রীনিবাসনের ফোনের নম্বর চাইতে থাকে, কিন্তু সরাসরি কেউই নম্বর দিতে রাজি হয় না। তখন দয়া তার পুরনো চালাকি শুরু করে। নিজস্ব ধূর্ত কায়দায় সে শ্রীনিবাসনের নম্বরটা নিয়ে নেয়। দয়া ফিরে এসে ভেলনের হাতে নম্বর তুলে দেয়। এটা দেখে ভেলন তার প্রশংসা করে বলে, তুমি তো ভীষণ ট্যালেন্টেড ছেলে, আচ্ছা আমি ওকে পরে ফোন করব।
এখান থেকে দৃশ্য বদলে যায়। আমরা দেখি ফরিদা নামের এক মহিলা পুলিশ অফিসারকে। সে তার টিম নিয়ে একটা বাড়ির সামনে এসে একটি খুনের কেস তদন্ত করছিল, আর সেটাই আসলে ভেলানের বাড়ি, যেখান থেকে সেই রাতে দয়া ভেলানকে নিয়ে গিয়েছিল। এখানে ফরিদা জানতে পারে যে গত 2 দিনে আরও 3টে খুন হয়েছে, একটা এই বাড়িতে, আর একটা অন্য একটা গ্রামে, আর তৃতীয়টা তিরুভানমালায়। এরপর আমরা লক্ষ্য করি কাল ভেলন দয়ার কাছে যে বন্ধু শ্রীধরের কথা বলছিল, আজ তারই লাশ একটা ব্রিজের নিচে পাওয়া গেছে। ফরিদা আরও জানতে পারে ভিকটিমের সিম নম্বর এখনও অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে অপরাধী এখনও কোথাও ভ্রমণ করছে। অন্যদিকে দয়া আর ভেলন তাদের যাত্রা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ দয়া ভেলনকে বলে, আগের গ্রামে আমার বন্ধু গণেশের বাড়ি আছে, শুনেছি ওখানে আজ উৎসব চলছে, চলুন না একটু ঘুরে আসি। তারা রাতের মধ্যে গণেশের গ্রামে পৌঁছে যায়, কিন্তু আসল সত্যিটা হলো এটা আসলে দয়া আর গণেশের আগে থেকে বানানো একটা প্ল্যান। দুজন একসাথে বসে পরবর্তী কাজ কিভাবে করবে সেটাই ঠিক করার জন্য এখানে এসেছে। কথাবার্তার মাঝে গণেশ দয়াকে বলে, দেখ, সঠিক পিন নম্বর বের করতে অনেক সময় লাগবে, কিন্তু ততদিন এই বুড়োকে কোথায় কোথায় নিয়ে ঘুরবি, তাই তোকে যেভাবেই হোক ওর কাছ থেকে আসল পিনটা বের করতেই হবে। এদিকে রুমে বসে ভেলান অন্য একটা খেলা খেলছে। চুপি চুপি সে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় দয়া আর গণেশের মদের গ্লাসে। কিছুক্ষণ পর 3জন একসাথে বসে মদ খায়, উৎসবে আনন্দে মেতে ওঠে। অথচ দয়া আর গণেশ বুঝতেই পারে না যে ভেলান নীরবে তাদের জন্য অন্যরকম ফাঁদ পেতে রেখেছে। কিছুক্ষণ পর ঘুমের ওষুধ কাজ করতে শুরু করে। দয়া আর গণেশ দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, আর সেই সুযোগটাই কাজে লাগায় ভেলান। ভালোভাবে প্রস্তুত হয়ে ভেলান ফোন করে এক শিক্ষককে, শিভা সেলভাম। ফোনে সরাসরি হুমকি দেয়, যদি তুমি আমার ডাকে না আসো তবে তোমার গোপন অপকর্মগুলো আমি তোমার স্ত্রীকে জানিয়ে দেব। শিবা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? আমি কেনই বা আপনার সাথে দেখা করব? তখন ভেলান ধীরে ধীরে বলে, মধুমিতাকে মনে আছে তো? এই নাম শুনে শিবা স্তব্ধ হয়ে যায়, অবাক হয়ে প্রশ্ন করে, মেয়েটার ব্যাপারে আপনি কিভাবে জানলেন? ভেলান আর সময় নষ্ট না করে বলে, তুমি মধুমিতার সাথে যা যা করেছো আমি সবই জানি। যদি এখনই দেখা করতে না আসো তবে সেই ভিডিওগুলো আমি তোমার বউয়ের কাছে পাঠিয়ে দেবো। ভয়ে আতঙ্কিত হয়ে শিবা রাজি হয়ে যায় এবং নির্দিষ্ট সময়ে একটি স্কুলের সামনে দেখা করতে আসে, কিন্তু সেখানেই অপেক্ষা করছিল ভেলান। ঠান্ডা মাথায় সে শিবাকে ধরে নির্মমভাবে পিটিয়ে খুন করে। এরপরই পুরো সত্যিটা সামনে আসে। আসলে শিভা সেলভান ছিল একজন নোংরা মানুষ। সে তার নিজের ছাত্রী মধুমিতার সাথে অশ্লীল কাজ করেছিল। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও বানিয়ে রেখে পরে তাকে ব্ল্যাকমেল শুরু করে এবং জোর করে অন্য মেয়েদের তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে বাধ্য করত। এর ফলে অনেক নির্দোষ মেয়ে শিভার শিকার হয়েছিল। আগে যে 3টি খুন হয়েছিল সেই 3জনও ঠিক এভাবেই ছোট ছোট মেয়েদের সঙ্গে জঘন্য কাজ করেছিল। আর এই কারণে ভেলান গ্রাম গ্রাম ঘুরে তাদের এক এক করে খুঁজে বের করে হত্যা করছে। পুলিশ যাকে মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছে সেই সিরিয়াল কিলার আসলে ভেলান নিজেই। অন্যদিকে পুলিশ শিবার ফোনের আইএমআই নম্বর ট্র্যাক করে ভেলনের অবস্থান বের করতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে ভেলান শিবাকে মেরে ফেলেছে, সেখান থেকে গা ঢাকা দিয়ে দিয়েছে। ভেলান সবসময় পুলিশের থেকে 2 কদম এগিয়ে থাকতো, কারণ সে কোথাও কোনো প্রমাণ রাখছিল না। এবার তো নিজের ফোনটাও সে ফেলে দিল। পরের দিন সকালে দেখা যায় ভেলান আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। দয়া আর গণেশ তাকে খুঁজে পায়। তারা জিজ্ঞাসা করলে ভেলান একটি ছোট্ট মিথ্যা গল্প শোনায়। গত রাতে কেউ আমার কাছে এসেছিল, আমাকে মারধর করেছে, আমার ফোন কেড়ে নিয়েছে, তারপর থেকে আমার কিছুই মনে নেই। দয়া ভেলানকে নিজের গ্রামের বাড়িতে নিয়ে আসে, কিন্তু সেখানে দয়ার মা ছেলেকে দেখে খুশি হয় না, কারণ তার ছেলে সারা জীবন চুরিচামারি করে বেড়াচ্ছে। এটা মায়ের একেবারেই ভালো লাগছিল না। দয়া তখন মাকে ভেলনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে, ইনার নাম ভেলান, ভুলে যাওয়ার রোগে ভুগছেন, পথে আমার সঙ্গে দেখা হয়েছিল, তাই ভেবেছি ওনাকে আত্মীয়দের বাড়ি পৌঁছে দেব। এই সময় ভেলানকে দেখা যায় দেয়ালে টাঙানো দয়ার মা বাবার বিয়ের ছবির দিকে একটানা তাকিয়ে থাকতে। এটা দেখে দয়ার মা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, এটা তো আমার বিয়ের ছবি, কিন্তু আপনি এমনভাবে তাকিয়ে আছেন কেন স্যার? তখন ভেলান আবেগপ্রবণ হয়ে ধীরে ধীরে বলে, ছবির নিচে 17ই এপ্রিল লেখা আছে। এটা দেখে আমার কিছু মনে পড়ে গেল, কারণ ওই দিনই আমার বিয়ে হয়েছিল, আর সেদিনই ছিল আমার বউয়ের জন্মদিন। আমার স্ত্রী আমার জন্য নিজের বাড়ি ছেড়ে এসেছিল, কিন্তু আজ সে পৃথিবীতে নেই, তাই ছবিটা দেখে ওর কথা মনে পড়ে গেল। এই কথা বলতে বলতে ভেলন ভীষণ আবেগী হয়ে পড়ে, আর এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়।
ভেলানের স্ত্রী মীনাক্ষীকে দেখানো হয় যে একজন সাইকোলজিস্ট ছিলেন এবং একটা ছোট্ট এনজিওতে মেয়েদের জন্য কাউন্সেলিং করাতেন। এই সময় একদিন মধুমিতা নামে এক স্কুল ছাত্রী তার কাছে এসে জানায় তার শিক্ষক শিবা তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করেছে। মীনাক্ষী তখন মধুমিতাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মধুমিতা নিজের অপরাধবোধে ভুগতে শুরু করে। শেষমেশ সেই অপরাধবোধের চাপে সে আত্মহত্যা করে ফেলে। মধুমিতার মৃত্যু ভেলানের স্ত্রী মীনাক্ষীর জীবনে গভীর আঘাত হানে। তিনি মারাত্মক ডিপ্রেশনে ডুবে যায়। ধীরে ধীরে সেই গ্লানি তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে থাকে। তাই তিনি মধুমিতার উপর অন্যায় করা লোকগুলোর বিরুদ্ধে মামলা করে বসেন। কিন্তু ভাগ্যের পরিহাসে এই সময় মীনাক্ষীর অ্যালজাইমার রোগ ধরা পড়ে। ফলে তিনি একে একে সব কিছু ভুলে যেতে থাকেন। এখানেই বোঝা যায় আসলে ভেলানের ভুলে যাওয়ার কোনোই রোগ নেই। এমনকি আদালতে মীনাক্ষী নিজের জবানবন্দিও ঠিকভাবে দিতে পারেন না, ফলে দোষীরা ধরা পড়ে না। ক্রমে রোগ এতটাই বেড়ে যায় যে তিনি ভেলনকেও ভুলতে বসে। একদিন তিনি নিজের হাতে লেখা একটা ডায়েরি ভেলনের হাতে তুলে দেন। সেখানে তিনি সব অপরাধীদের নাম লিখে রেখেছিলেন এবং ভেলনকে বলেন, যদি মধুমিতা ন্যায় না পায় তবে তুমি তাদের শাস্তি দিও। পরের দিন ভেলন বাড়ি ফিরে দেখে মীনাক্ষী আত্মহত্যা করেছে। মীনাক্ষীর এই শেষ ইচ্ছা পূরণের জন্যই ভেলন সেই ডায়েরিতে উল্লেখিত এক একজন অপরাধীকে খুঁজে বের করে খুন করতে শুরু করে। এখন আর বাকি আছে মাত্র একজন, অরুণ, যে সবসময় শিবার সাথে থাকতো। অরুণ আসলে একজন ভয়ঙ্কর মানুষ যে কিশোর ছেলে মেয়েদের অপহরণ করত এবং তাদের দিয়ে ট্রাফিকিং করত। তাই এবার ভেলনের টার্গেট হলো অরুণ, কিন্তু সমস্যার বিষয় হলো অরুণকে সে একদমই চেনে না। দয়ার বাড়ি থেকে ফেরার সময় ভেলান তাকে অনুরোধ করে, চুরিচামারি ছেড়ে দাও, একটা ভালো কাজ করো। ভেলানের এই কথায় দয়া আবেগে ভেসে প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ স্যার, আমি চুরি ছেড়ে দেবো। ঠিক তখনই দয়ার কাছে তার মায়ের ফোন আসে। মা অবাক হয়ে বলে, বাড়িতে 10 লাখ টাকার একটা চেক পাওয়া গেছে, এটা কোথা থেকে এলো? এই কথা শুনে দয়া সরাসরি ভেলানকে প্রশ্ন করে। ভেলান হেসে উত্তর দেয়, আমার তো কোনো সন্তান নেই, এত টাকা দিয়ে আমি কি করব? তুমি বলেছো চুরি ছাড়বে, মানে নতুন কোনো কাজ ধরবে, তাই চাই এই টাকায় তুমি নতুন কিছু শুরু করো। ভেলনের এই কথায় দয়া ভেতর থেকে ইমোশনাল হয়ে পড়ে, কারণ ভেলন তার ভবিষ্যৎ নিয়ে ভাবছে, অথচ সে নিজে এখনও টাকার প্রতি লোভী। মনের ভেতর দ্বন্দ্ব শুরু হয় দয়ার, ভেলনকে প্রতারণা করা ঠিক হবে কি হবে না। এরপর তারা একটা হোটেলে ওঠে, কিন্তু আসল সত্যি হলো ভেলনের উদ্দেশ্য ছিল এখানেই অরুণকে শেষ করা। ওয়াশরুমে গিয়ে সে শিহুর ফোন অন করে, অরুণকে মেসেজ পাঠায়, আমি শহরে এসেছি, একটা মেয়ে লাগবে, কোথায় দেখা করবি? এই সময় হোটেল রুমে খাবার দিতে আসে এক ডেলিভারি বয়। তাকে টাকা দেওয়ার জন্য দয়া ভেলানের ওয়ালেট খুলতেই ভেতর থেকে একসাথে অনেকগুলো সিম কার্ড মাটিতে পড়ে যায়। দৃশ্যটা দেখে দয়ার চোখ কপালে ওঠে, ভেলনের কাছে এতগুলো সিম কেন? সে বুঝতে পারে কিছু একটা গোপন রহস্য আছে। সন্দেহ পাকা করতে দয়া নিজের ফোনের ভিডিও রেকর্ডিং অন করে চুপি চুপি ওয়াশরুমে ঢুকে যায়। বাইরে এসে নিজের ফোন চেক করতে তার মাথায় বাজ পড়ে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় ভেলন দয়ার মদের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে। তখনই দয়ার মাথায় আসে প্রতিদিন মদ খাওয়ার পর হঠাৎ করে কেন সে ঘুমিয়ে যেত। সঙ্গে সঙ্গে দয়া নিচে নেমে সামনের দোকান থেকে জল নিয়ে খেয়ে সব বমি করে ফেলে দেয়। এরপর ভেলান যখন আবার বাথরুমে যায় তখন দয়া তার ফোন চেক করে, আর সেখানে সে পেয়ে যায় ভয়ঙ্কর সত্যি, একটা ভয়েস রেকর্ডিং যেখানে ভেলান অরুণের সঙ্গে ফোনে কথা বলছে, একজন বাচ্চা মেয়ের ডিমান্ড করছে। এই রেকর্ডিং শুনে দয়া একেবারে চমকে যায়। যাকে এতদিন সে ভেবেছিল ভালো মানুষ, আসলে সে তার থেকেও ভয়ঙ্কর, আরও নিকৃষ্ট। দয়ার সমস্ত কনফিউশন দূর হয়ে যায়। এবার সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়, ভেলনের টাকা হাতিয়ে নিয়ে এসে পালিয়ে যাবে। ভেলান যখন বাথরুম থেকে বেরিয়ে আসে তখন দয়া চোখ বন্ধ করে ঘুমের ভান করে শুয়েছিল। ভেলান ভাবে সে আসলে ওষুধের প্রভাবে গভীর ঘুমে ঢলে পড়েছে, তাই খুব সাবধানে রুম থেকে বের হয়ে দরজাটা বাইরে থেকে লক করে বেরিয়ে যায়। কিন্তু ভেলান বেরিয়ে যেতে দয়া নিজের হাতে থাকা ছোট্ট একটা পিন ব্যবহার করে দরজার লকটা খুলে ফেলে। সে বুঝে গেছে এখানে কিছু একটা গড়বড় আছে। এদিকে নির্দিষ্ট জায়গায় ভেলান পৌঁছায় অরুণের সাথে দেখা করার জন্য। দূর থেকে দয়া সব কিছুর দিকে নজর রাখছিল। কিছুক্ষণ পরে একটা গাড়ি ভেলুর সামনে আসে। ভেলু ভাবে অরুণই এসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় গাড়ি থেকে কেউই নেমে আসে না, উল্টে গাড়িটি অন্যদিকে ঘুরে চলে যায়। ভেলু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও অরুণকে দেখতে পায় না। শেষমেশ সে হাল ছেড়ে একটা ট্যাক্সি ডেকে হোটেলের দিকে ফিরে আসে। কিন্তু ভেলান হোটেলে পৌঁছানোর আগে দয়া অন্য পথে কোনোভাবে হোটেলে ফিরে আসে, আবার আগের মতো বিছানায় শুয়ে পড়ে। সকালবেলা ভেলু দয়ার সঙ্গে কথা বলতে চায়। সে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। ঠিক তখনই দরজার ঘন্টা বাজে। দরজা খুলতেই দেখা যায় দয়ার বন্ধু গণেশ এসেছে। বাইরে গিয়ে দয়া তাকে সব খুলে বলে,
আমরা যেমন ভেবেছিলাম ভেলু তেমন না। ওর ভেতরে ছোট্ট মেয়েদের প্রতি নোংরা মনোভাব রয়েছে। যতদিন বেঁচে থাকবে কাউকে না কাউকে ক্ষতি করবেই, তাই ওকে উচিত শিক্ষা দেওয়া জরুরি। গণেশ তখন প্রস্তাব দেয়, চল আপাতত ওকে আমার ফার্ম হাউসে নিয়ে যায়। এভাবেই তারা ভেলুকে বাইরে আনে। গণেশ বলে, চলো আর এক রাউন্ড মদ খায়। আজ রাতে আমার ফার্ম হাউসে থাকবে, কাল তোমাকে দয়া গ্রামে পৌঁছে দিয়ে আসবে। দয়া ভেলুকে আশ্বস্ত করে, আপনি গণেশের সাথে যান, আমি পেছন পেছন আসছি। ভেলু অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠে পড়ে। এদিকে পুলিশ ইতিমধ্যে খবর পেয়ে গেছে দয়া বাইকটা চুরি করেছে। দয়ার মায়ের ফোনে আসা এক ফোন কল থেকে তারা নতুন নাম্বারের খোঁজ পায়, আর সেখান থেকে লোকেশন ট্র্যাক করে দয়ার পিছু নেয়। গাড়ির ভেতরে ভেলু গণেশের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। মাঝে মাঝে পেছনের দিকে তাকিয়ে দেখে নিচ্ছিল দয়া ঠিকঠাকভাবে আসছে কিনা। কিন্তু হঠাৎ তার চোখ পড়ে গাড়ির ভেতরে ঝোলানো একটা কিচেনের দিকে। সেখানে ঝোলানো ছবিটা হুবহু অরুণের হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচারের মতো। তখনই ভেলু বুঝে যায় আসলে অরুণ আর গণেশ একই মানুষ। আগের রাতে যে গাড়ি করে তার কাছে এসে আবার ফিরে গিয়েছিল, সেটাতেও ছিল অরুণ। কারণ অরুণ আগেই বুঝে গিয়েছিল ভেলু তাকে ফাঁদে ফেলতে চলেছে। ভেলু অরুণকে বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে গাড়ি থামাতে বলে, কিন্তু অরুণ উত্তর দেয়, গন্তব্য প্রায় চলে এসেছে, একটু ধরে রাখো। অবশেষে জায়গায় পৌঁছে ভেলু নিশ্চিত হওয়ার জন্য অরুণকে ফোন করে। তখনই সত্যিটা প্রমাণিত হয়, কারণ ফোনটা বেজে ওঠে গণেশের কাছেই। সেখানে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। শিবার হত্যার প্রসঙ্গ ওঠে। ভেলু জানিয়ে দেয়, শিবার সাথে তুমিও মেয়েদের যেভাবে নির্যাতন করেছো, আমি তোমাকে ছাড়বো না। দয়া যদি সব জেনে যায় কোনো দিন ও তোমাকে ক্ষমা করবে না। কিন্তু অরুণ ঠান্ডা মাথায় বলে, দয়ার মনে আসল খলনায়ক তুমি, ওর মনে আলাদা গল্প গেঁথে আছে। তুমি না বললে ও সত্যিটা কোনো দিনই জানতে পারবে না। এই বলে দয়া আসার আগে অরুণ ভেলুর হাত পা মুখ বেঁধে ফেলে। দয়া পৌঁছালে অরুণ বলে, আমার কাজ শেষ, এবার তুই ওকে শেষ করে দে। কিন্তু দয়া ভেলুকে না মেরে তার বাঁধনটা খুলে দেয়। অবাক হয়ে অরুণ জিজ্ঞাসা করে, এটা কি নাটক করছিস নাকি? দয়া শান্তভাবে উত্তর দেয়, সব সত্য আমি জানি। আসলে ভেলু অরুণকে ফোন করার পর একই সময় দয়াকেও সে ফোন করেছিল। দয়া তখন ফোন ধরে ফেলে এবং অরুণ ভেলুর পুরো কথোপকথন সে শুনে ফেলে। সেখানে সে বুঝে যায় আসল অপরাধী অরুণ। এরপর দয়া ও ভেলু মিলে অরুণকে আক্রমণ করে। একসময় দয়া একটি লোহার রড তুলে নেয় আর অরুণের বুকে ঢুকিয়ে দেয়। ভেলু বলে ওঠে, এতক্ষণ আমি করেছি, এটাও করতে পারতাম। কিন্তু দয়া জানায়, এই হত্যাটা আমি করেছি, কারণ যে মেয়েদের নির্যাতন করে তার বেঁচে থাকার অধিকার নেই। ঠিক তখনই পুলিশ সেখানে এসে পৌঁছায়। দয়ার হাতে রড যেন না দেখা যায়, তাই ভেলু আগে থেকে রডটি অরুণের শরীর থেকে টেনে বের করে নিজের হাতে নিয়ে নিয়েছিল। পুলিশ ভেবে নেয় খুনটা ভেলুই করেছে। এরপর দুজনকেই গ্রেপ্তার করে। আদালতে ভেলু সব খুনের দায় স্বীকার করে এবং কেন করেছে তাও ব্যাখ্যা করে। দোষী সাব্যস্ত হয়ে সে শাস্তি পায়, কিন্তু মানুষের চোখে ভেলু এক হিরো হয়ে ওঠে। দয়াকেও শাস্তি দেওয়া হয় বাইক চুরির অপরাধে, আর ঘটনাগুলোর অংশীদার ছিল তাই। তবে তারা দুজনে খুশি মনে জেলে যায়। জেলে যাওয়ার পথে দয়া ভেলুকে জিজ্ঞাসা করে, সেদিন আমি যখন চুরি করতে গিয়ে তোমার হাতে শেকল বাঁধা দেখেছিলাম, সেটা কিভাবে? ভেলু হেসে উত্তর দেয়, ওই ঘরটা আমার ছিল না, আমি খুন করতে গিয়েছিলাম। যাকে মারতে গিয়েছিলাম সে পাশতে গিয়ে আমার হাতে শেকল বেঁধে দেয়, কিন্তু আমি হাল ছাড়িনি। সেই শেকল দিয়ে তাকে মেরে ফেলি। এরপর কিভাবে মুক্ত হব তাই ভাবছিলাম। তখনই দয়ার সামনে নিরীহ সাজে অভিনয় শুরু করে ভেলু। এইভাবেই শেষ হয় সিনেমাটা। তো কেমন লাগলো এই মুভির গল্প? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওটা লাইক আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।